আচ্ছা, আমরা আগের ক্লাসে নির্ণায়ক পড়েছি, নির্ণায়কের ধর্ম পড়েছি। আজকে আমরা শুরু করব সংলগ্ন নির্ণায়ক, অনুন্নক নির্ণায়ক। আর আমরা আজকে পড়বো কি নির্ণায়কের যে প্রয়োগ, আমরা নির্ণায়ক কেন পড়ছি আমরা সেই সম্বন্ধে জানবো। ঠিক আছে, আমরা নির্ণায়কটা কি কি করতে পারি, মেন কথা আর কি। নির্ণায়কের কাজ তো অনেক আছে, কিন্তু আমাদের এই বইয়ে যে সমস্ত প্রয়োগগুলো আছে, আমাদের সমীকরণের সমাধান, ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এগুলো আর জানবো। আমরা শুরু করছি সংলগ্ন নির্ণায়ক। আচ্ছা, আমাদের প্রত্যেকের মনে আছে সেই আমরা সহগুণনীয়ক পড়েছিলাম, কোফ্যাক্টর মনে পড়ছে, মাইনর কোফ্যাক্টর। আমরা এই সংলগ্ন নির্ণায়কটা পড়বো ওই কোফ্যাক্টরের উপর বেস করে। কিভাবে পড়ছি দেখো, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। প্রথমে এক্সাম্পল সুবিধা সবই নিলে, ধরো একটা নির্ণায়ক নিচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে। আচ্ছা, আমাকে বলো তো এই যে এক, এই যে এলিমেন্টটা আছে তার তাহলে সহগুণনীয়ক কি হবে, কোফ্যাক্টর বা সহগুণনীয়ক কি হবে বলো। আমাদের একের তাহলে সহগুণনীয়ক মনে পড়ছে, একের কোফ্যাক্টর বা সহগুণনীয়ক কি ছিল? প্রথম কথা আমাকে এখানে চিহ্নটা দেখতে হয়। চিহ্নটা কি হয়, আমরা বলেছিলাম -1, আমাদের যাই মনে কেন আমাদের -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে। আইটা কি নির্দেশ করে, যে আমি যে যার কোফ্যাক্টর বার করছি সে কোন রোতে অবস্থান করছে, আর জে কি নির্দেশ করবে, যে আমাদের যে এলিমেন্টে বার করছি সেটা কোন কলামে অবস্থান করছে। আইটা হচ্ছে রো এর অবস্থান, জে হচ্ছে কলামের অবস্থান। তাহলে এই যে মাইনাস, আমি এখানে 1 এর বার করতে চাইছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার কত হবে, 1 প্লাস 1। কেন নিলাম, কারণ 1টা আছে কোথায়, আমাদের 1 নম্বর রো আর 1 নম্বর কলাম। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1। এরপরে কি নিয়ম ছিল, আমরা এই বরাবর কি করব, সেই রো এবং সেই কলামকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এটা বাদ দেওয়ার পরে যেহেতু একটা 3/3 অর্ডার এটা আমাদের নির্ণায়ক, তাহলে কি পাবো, একটা 2/2 অর্ডার নির্ণায়ক পাবো। আমরা সেটাকে লিখছি, সেটা কত হবে, 5 6 8 9। এটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে আমরা একের তো কোফ্যাক্টর পেয়ে গেলাম। আমরা কি করব, এই সংলগ্ন নির্ণায়ক বা একে বলা হয় অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট বার করছি। আমরা কোন একটা নির্ণায়কের অ্যাডজয়েন্ট সেটা পাবো কি করে, সেটাকে আমি প্রথম কথা ডেল্টা ড্যাশ দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে নিয়মটা কি, আমরা এখানে প্রতিটি এলিমেন্টের কি করব, কোফ্যাক্টর বার করব। সেই কোফ্যাক্টর গুলো কি হচ্ছে দেখো, আমাদের এক একটা কোফ্যাক্টর আমাদের এক একটা পদকে নির্দেশ করছে। প্রতিটি কোফ্যাক্টরের জন্য একটা করে নাম্বার পাবো, তো সেই নাম্বার গুলোকে আমরা এখানে লিখবো। তারপরে যে নির্ণায়ক তৈরি হবে সেটাকে বলবো আমরা সংলগ্ন নির্ণায়ক বা অ্যাডজোগেট, ও নির্ণায়কের অ্যাডজোগেট বা অ্যাডজয়েন্ট। তাহলে বলো আমাদের তাহলে একের করেসপন্ডিং কোফ্যাক্টর কি আছে, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1। তারপরে কি হয়, 5 6 8 9 হয়েছে। আমরা এভাবে প্রতিটি এলিমেন্টে করে করে যাব। আচ্ছা, এবার বলো দুইয়েরটা কি হবে, দুই কোথায় আছে, দুই আছে 1 নাম্বার রো আর 2 নাম্বার কলাম। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে এর করসপন্ডিং আমরা রো আর কলাম যদি বাদ দিই তাহলে কি আসছে, 4 7 6 9। আচ্ছা, এটা করলে কি হবে বলো, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 3, আর এটা হবে 4 5 7 8 হয়েছে। তাহলে আমাদের এটা প্রথম রোয়ের জন্য হলো। এবার সেকেন্ড রোটা শুরু করছি আমরা, এটা কি হবে, -1 হোল টু দি পাওয়ার, এটা কত হবে বলো, কত নম্বর রোতে আছে, 2 নম্বর রো আর 1 নম্বর কলাম। তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে বাদ দিলে আসছে বলো 2 3 8 9। নেক্সট কি হবে, -1 হোল টু দি পাওয়ার কত হবে, এটা 2 প্লাস 2, এটা কত হবে বলো, 2 প্লাস 2 করলে তাহলে আসবে আমাদের 1739, ঠিক লিখছি তো। নেক্সট -1 হোল টু দি পাওয়ার, এটা কত হবে বলো, আমাদের এখানে 2 প্লাস 3, আর এই নির্ণায়ক আসবে 1 2
7 8 হয়েছে। এবার 3 নাম্বার রো, তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে 2 5 3 6, তারপর -1 হোল টু দি পাওয়ার কত হবে এটা, এটা বার করলে কত হবে বলো, -1, এটা আমাদের আছে কোথায়, থার্ড রো সেকেন্ড কলাম, এই 8 রে বার করছি আমরা। তাহলে এই বরাবর আমাদের আবার কলাম বাদ রো বাদ 1 4 3 6 হয়েছে। নেক্সট -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 3 মানে কার, 9 এর, 9 রে করলে কি করব আমরা, এই বরাবর আমাদের কলাম বাদ রো আর কলাম বাদ, তাহলে আসছে কি 1 2 4 5। এই যে আমরা পেলাম, দেখো আমাদের একটা 3/3 নির্ণায়কের জন্য আমরা একটা 3/3 কিন্তু একটা আমরা ডিটারমিনেন্ট পেলাম। এই ডিটারমিনেন্টে পেলাম, এটাকে বলা হচ্ছে কি সংলগ্ন নির্ণায়ক বা অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। কি বলছি, এটা নাম হচ্ছে কি অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট বা সংলগ্ন নির্ণায়ক। এটা বোঝা গেছে কি করে পাচ্ছি আমরা। তাহলে আমাদের যেটা আমাদের কোফ্যাক্টর ধারণা ছিল, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সেই কোফ্যাক্টরের ধারণা থেকে আমাদের কি পেয়েছি, আমরা সংলগ্ন নির্ণায়ক পাচ্ছি, যাকে আমরা ডেল্টা ড্যাশ দ্বারা প্রকাশ করব, ডেল্টা চিহ্ন ডেল্টা ড্যাশ দ্বারা প্রকাশ করব। হয়েছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমরা এটা কি পাবো, 3/3 নির্ণায়ক পাবো। এটা বার করা সম্ভব তো? হ্যাঁ, এটা যদি আমরা লিখি কত আসে বলো দেখি, এটা বার করে নিই একবার, কত হবে বলো। এটা আমাদের প্লাস সাইন আসবে, কত আছে, 5 9 45 8 6 48 মানে -3, এটা এলো -3। নেক্সট এখানে মাইনাস সাইন আসবে তো একটা, আচ্ছা 36 -42 -6 আর মাইনাসে মাইনাসে +6 6 আসে। তারপরে নেক্সট 8 ছেড়ে 32 আর 5 সাথে 35 মানে হচ্ছে -3, আর এখানে মাইনাস আসবে না প্লাস আসবে, এটা প্লাস আসবে, তাহলে -3। নেক্সট এটা বলো, এখানে মাইনাস সাইন আসবে, দেখো 2 + 1 3 আছে, 18 থেকে 24 মানে -6 আর এখানে মাইনাসে মাইনাসে +6, তারপর 9 21 তাহলে আসছে কত 12 -12 আর এখানে প্লাস সাইন, তাহলে -12 হবে। তারপরে 8 × 8 7 × 2 = 14 মানে আসছে আমাদের -6 আর এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে +6। তারপরে 6 × 2 = 12 12 আর 15 না -3, আচ্ছা এটা নেগেটিভ আসবে, 6 × 1 = 6, আচ্ছা -6 মাইনাসে মাইনাসে। নেক্সট বলো 5 - 8 -3 আসবে এটা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম তো। তাহলে এই ডেল্টার আমাদের অ্যাডজুগেট কি দাঁড়ালো, এটা -3 6 -3 6 -12 6 -3 6 -3। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা প্রত্যেকে বইটা ফলো করে দেখো, ওটাই লেখা আছে। দেখো আমাদের বই যে एग्जांपल দেওয়া আছে ওখানে দেখো ডেল্টা সমান লেখা আছে না A11, আর যেখানে ক্যাপিটাল A11 কি লেখা আছে দেখো, যে AIJ হলো AIJ উপাদানের সহ উৎপাদক, তাই না? এখানে দেখো ক্যাপিটাল AIJ লেখা আছে, ক্যাপিটাল AIJ কি বলেছে, স্মল AIJ এর সহ উৎপাদক, যেটা আমরা অলরেডি বার করেছি। দেখো এটা বোঝা গেছে, এটা বুঝতে পেরেছো তো? তাহলে এরপরে কি আছে দেখো দেখি, এরপর আছে অনন্যক নির্ণায়ক। এই জিনিসটা কি, এটা আমরা এখান থেকে বলতে পারবো। আচ্ছা এই যে ডেল্টা ড্যাশ পেলাম, এর অনন্যক নির্ণায়ক মানে কি, এই ডেল্টার অনন্যক কে হবে? এইটা কিছুই নয়, আমরা এই যে নির্ণায়কটা পেয়েছি এইটাকে আমরা কি করব, ডেল্টা দ্বারা ভাগ করব। কি করছি, এই যে নির্ণায়কের যে মানটা, ধরো এইটাকে আমরা যদি বিস্তৃতি করি একটা মান পাবো, এই বিস্তৃতির মানটাকে আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টকে যদি ভাগ করি, আমরা কি জানি এখানে আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে ডেল্টা দিয়ে ভাগ করি, যে নির্ণায়কটা পাবো সেটা তার হবে কি, অনন্যক নির্ণায়ক। আচ্ছা আমরা এটা বার করে নিই। আচ্ছা প্রত্যেকে বলো, যদি আমি এটার বিস্তৃতি করি তাহলে কি আসবে বলো। করছি দেখো, এই রো সাপেক্ষে করছি, তাহলে ওয়ান আর করলে কি হবে বলো, 5 9 45 8 6 48, তাহলে 45 - 48 মানে কত, -3। তারপরে -2 এলে কি আসে বলো,
4 9 36, 7 7 6 42, 36 মাইনাস 42 মানে কি -6। তারপরে প্লাস 3 ইন্টু 8 4 32 আর বিয়োগ 35 মানে কত -3। তাহলে এটা আসছে -3 প্লাস 12 -9, মানে আমাদের এখানে আসছে, আচ্ছা এটা জিরো চলে এলো, তা জিরো এলে তো আমাদের বার কোনো যাবে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু অনন্য নির্ণয় বেরোবে না, তাই না? মোট কথা এটা মনে রাখবে, আমরা যখন অনন্য নির্ণয় বার করব সেক্ষেত্রে কিন্তু ডেল্টাটাকে অবশ্যই কি হতে হবে, নট ইকুয়াল টু জিরো হতে হবে। আমরা কিন্তু এই ক্ষেত্রে পাবো কি, তাহলে কিন্তু সকল, এটাতে বোঝা যাচ্ছে কি সকল নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু অনন্য নির্ণায়ক আমরা নাও পেতে পারি। এই যে এক্সাম্পল আমরা নিয়েছিলাম, এখানে কিন্তু আমরা অনন্য নির্ণায়ক পাবো না। আমাদের সমস্ত নির্ণায়কের ক্ষেত্রেই আমরা তার অ্যাডজয়েন্ট বা অ্যাডজুকেট বার করা সম্ভব, কিন্তু ইনভার্স আমরা না পেতেও পারি। ইনভার্স অফ ডিটারমিনেন্ট মানে অনন্য নির্ণায়কটা আর না পেতেও পারি। কখন পাবো না, যদি ডেল্টার মানটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এখানে ডেল্টার মানটা জিরো এসেছে, এক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমরা জাস্ট ডেফিনেশনটা আবার বলে দিই। আচ্ছা এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে আমরা একটা কন্ডিশন কি পেলাম, আমরা এটা বুঝলাম যে আমাকে অনন্য নির্ণায়ক পেতে গেলে তার কন্ডিশন কি, শর্ত কি, অনন্য নির্ণায়কের শর্ত কি হতে হবে, আমরা যে নির্ণায়কটার আমরা অ্যাডজুকেট বার করলাম সেই নির্ণায়কের ডেট ভ্যালু অর্থাৎ ডেল্টার যে মানটা, ডিটারমিনেন্টের ভ্যালুটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো হতে হবে। ধরো আমি একটা আরবিটারি একটা নির্ণায়ক নিচ্ছি, ধরো নিচ্ছি এখানে এ বি সি, এবং এলিমেন্ট দিচ্ছি না, এ বি সি লিখছি, ডি ই এফ জি এইচ আই হয়েছে। ধরো আমাদের ডেল্টা ড্যাশ যেটা বেরিয়েছে, আমি এরকম এসেছে মানে এ বি সি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলো কি বললাম একটু আগে, ক্যাপিটাল এটা কি, এই যে এ, এই যে এলিমেন্টের সহ উৎপাদক বা কোফ্যাক্টরটা, আমি এটা এইভাবে লিখেছি। এখানে এ বি সি এর ক্যাপিটাল গুলো কি, প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমরা যে সমস্ত কোফ্যাক্টর গুলো পাচ্ছি সেটা ক্যাপিটাল দিয়ে লিখেছি আমরা। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি, আমরা আগে করে দেখালাম ওটাই আর কি, এখানে আমরা ক্যাপিটাল দিয়ে লিখেছি আর কি। এবারে এর অনন্য নির্ণয়টা পাবো কি করে, আমি ডেল্টা ইনভার্স সাইন নাম দিই আর কি, যে অনন্য নির্ণয় মানে কি ডেল্টা ইনভার্স, সেটা হবে কি করে, অবশ্যই এখানে কি করতে হবে, ডেল্টার যে মানটা অবশ্যই কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। এর নির্ণায়কের যে মানটা পাবো আর কি, এই ডেল্টার মানটা কি হবে, অবশ্যই নট ইকুয়াল টু জিরো হতে হবে। ধরো এই ভ্যালুটা আমার এসেছে কি, ডেল্টার মানটা এসেছে, ধরো আমার এখানে সাপোজ এসেছে কে এসেছে, কে, তাহলে ডেল্টা ইনভার্স অর্থাৎ অনন্য নির্ণায়ক, অনন্য নির্ণায়ক ডেল্টা ইনভার্স আমরা কি পাবো তাহলে বলো তো, কিভাবে বললাম, এই যে কোফ্যাক্টর গুলো পেয়েছো প্রত্যেকটা কোফ্যাক্টরকে আমরা কি করব, এই যে নির্ণায়কের যে ভ্যালু এখানে যেটা কে, ধরো আমি কে মানটা পেয়েছি, আমরা সেটা দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, এ বাই কে, বি বাই কে, সি বাই কে, ডি বাই কে, ই বাই কে, এফ বাই কে, জি বাই কে, এইচ বাই কে, আই বাই কে। এই ভাগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে তার অনন্য নির্ণায়ক। বুঝা গেছে? তাহলে আমরা করলাম কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট আর ইনভার্স অফ এ ডিটারমিনেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এটা? দেখো তাহলে আমরা এতক্ষণ ধরে অ্যাডজয়েন্ট পড়লাম আর ইনভার্স পড়লাম, এবার আমাদের থিওরিমটা হচ্ছে জ্যাকোবিস থিওরিম। এটা আমাদের, আমরা তাহলে কি বললাম, ধরো ডেল্টা একটা নির্ণায়ক, তাই তো, তার অ্যাডজয়েন্ট কি প্রকাশ করেছেন কি দ্বারা বলো, ডেল্টা ড্যাশ দ্বারা। তাহলে এই ডেল্টা এবং ডেল্টা ড্যাশের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা জ্যাকোবিস থিওরেম দ্বারা বলবো। সেটা কি সম্পর্ক, দেখো আমাদের কি হয় এমনিতে, আমাদের যদি এই ডেল্টাটা যদি একটা n বাই n ডিটারমিনেন্ট হয়,
আর ডেল্টা যদি একটা n বাই n কমন ডিটারমিনেন্ট হয়, তাহলে আমাদের ডেল্টা ডেসের ভ্যালু কি হয় জানো? এটা হয় ডেল্টা টু দি পাওয়ার n মাইনাস 1। মানে আসলে এটা তো একটা নির্ণায়কের ভ্যালু, এর যেমন পাচ্ছি এটা পাচ্ছি, তো এর মানটা কি হবে? ডেল্টা এর সমান কি হবে? ডেল্টা টু দি পাওয়ার n মাইনাস 1 হয়েছে। এবার দেখো, আমরা ধরো আমি একটা কাজ করছি, একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো আমি একটা এ একটা আছে, যেটা এটা একটা আছে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তার ডেট ভ্যালু কত হবে বলো? আমি ধরছি তার ডেট ভ্যালু কি হবে, তার যেটা ডিটারমিনেন্ট ভ্যালু, ডেট ভ্যালু আমি ধরলাম এটা ডিটারমিনেন্ট হচ্ছে a। তাহলে তার যে অ্যাডজয়েন্ট, তার অ্যাডজয়েন্টের মানটা কি হবে? তার মানে অ্যাডজয়েন্টের ভ্যালু কি হবে? আমি কি বললাম যে অ্যাডজয়েন্টের ভ্যালু কি হবে? অ্যাডজয়েন্টের ভ্যালু হবে ডিটারমিনেন্টের যে ভ্যালু হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে অর্ডারটা কত? 3 অর্ডার নিয়েছি। তাহলে এখানে আসার কথা কি, আমাদের যেটা ডেট ভ্যালু হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1, তারপর ডিটারমিনেন্ট a তার স্কয়ার। একটা एग्जांपल দিই, ধরো সাপোজ আমাদের ডিটারমিনেন্ট a এর মানটা এলো কত? সাপোজ 3 এলো। তাহলে তার যে সংলগ্ন যে নির্ণায়ক বা তার অ্যাডজুগেটের মানটা কত হবে? এই ডিটারমিনেন্টে, মানে এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে করছি, তাহলে ভ্যালুটা কত হবে? 3 তার স্কয়ার, মানে কত হবে? 9 আসবে। 3 এর স্কয়ার 9 আসবে। কেন 9 আসবে? কার ক্ষেত্রে আসবে? যদি আমাদের নির্ণায়কটা কি হয় 3x3 অর্ডারের হয়, তাহলে স্কয়ার হয়ে যায়। দেখো আমাদের থিওরেমে লেখা আছে, দেখো যে ডেল্টা যদি তৃতীয় কোনো নির্ণায়ক হয়, তো ডেল্টা এর সমান কি হয়? ডেল্টা স্কয়ার। প্রত্যেকটা থিওরি দেখো, আমাদের n অর্ডার হলে কি হয়? ডেল্টা এর সমান হয় ডেল্টা টু দি পাওয়ার n মাইনাস 1। ডেল্টা যদি 3 অর্ডারের হয়, সেক্ষেত্রে কি হবে? আমার তার স্কয়ার হয়ে যাবে। খুঁজে পেয়েছো? বাস, এখানে যে এক্সাম্পলটা আছে ওটা একটু দাগে দিয়ে রাখো, দেখবে বাড়িতে। হয়েছে ততটা? আচ্ছা, এবার দেখো, আবার আমরা যেগুলো করব, এবার আমরা অ্যাপ্লিকেশনে চলে আসছি। অ্যাপ্লিকেশন কি, আমাদের কি কি আছে নির্ণায়কের ক্ষেত্রে? অ্যাপ্লিকেশন আমাদের প্রথমে শুরুতে বললাম যে অ্যাপ্লিকেশন অনেকগুলোই আছে। এর মধ্যে আমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রথমে আমরা পড়বো যে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকবে, আমরা সেখান থেকে নির্ণায়কের সাহায্যে আমরা কিন্তু মান বার করতে পারবো। কেমন পারবো? আচ্ছা, তোমাদের মনে আছে তো, তোমরা ক্লাস 9 এ পড়েছিলে, ধরো একটা আমাদের ত্রিভুজ আছে এবিসি, যেখানে a এর আমাদের স্থানাঙ্ক আছে x1 y1, b এর আছে x2 y2, c এর আছে x3 y3। তাহলে বলো দেখি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যে ডেল্টা দ্বারা প্রকাশ করতাম, ওটা কি সূত্র ছিল? মনে আছে কারোর? সূত্র কি ছিল মনে পড়ছে? কোনাকুনি গুণ হতো। কেমন কেমন গুণ হতো? দেখে করতাম আবার, তাই তো? আচ্ছা, আমি লিখছি, দেখো এটা ছিল কিনা। হাফ ইন্টু, এরকম ছিল x1 ইন্টু y2 মাইনাস y3, প্লাস কি ছিল x2 ইন্টু y3 মাইনাস y1, তারপরে x3 ইন্টু y1 মাইনাস y2। এটা তো আমাদের এত বর্গ একক ছিল। আমরা এখানে এইটাকে এটা ডেট ভ্যালু, মানে এটাকে কি ভ্যালু বলছি? এটাকে মডিউলাস ভ্যালু নি, না মড ভ্যালু নি। কারণ কি, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক আসতে পারে না, সেজন্য আমাদের এখানে মডিউলাস ভ্যালু নেওয়া হয়, সবসময় পজিটিভ নেওয়া হয়। নেগেটিভও হয়, এটা আমাদের আলাদা একটা নিয়ম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন দেখো, তাহলে নির্ণায়কের সাথে বার করবো কি করে? আমরা নির্ণায়ক শিখে গেছি, এখন তো অ্যাকচুয়ালি এই ফর্মুলা এলো কিভাবে দেখবে। দেখো, আমরা কাজ করছি, 3টে শীর্ষবিন্দু আছে ত্রিভুজে, তাহলে আমরা যদি x1 y1 1 লিখলাম, একটা করে 1 লিখছি ডান দিকে, x2 y2 1, x3 y3 1। আচ্ছা, এর ডিটারমিনেন্ট কত কি আসছে দেখো না, x1 ইনটু বিস্তৃতি করছে, এটা কি আসছে বলো, x1 ইনটু
y2 মাইনাস y3। আচ্ছা এখানে x2 আছে না, প্লাস x2 আছে, তো তাহলে আমরা কাজ হচ্ছে এই দিকে দিকে করছি, মানে আমি এই কলাম বরাবর করছি। তাহলে কি হবে বলো, মাইনাস x2 ইন্টু কি এর কথা বলো, এটা আমাদের প্লাস মাইনাস প্লাস এর কথা, প্লাস মাইনাস, তাহলে x2 করলে কি হচ্ছে বলো, x1 সরি y1 মাইনাস y3, তারপরে প্লাস x3 ইনটু কি হবে বলো, y1 মাইনাস y2। দেখো এই ভিতরের যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম আসছে, যদি এখানে মনে করে একটা প্লাস আছে আমাদের এখানে, যদি মাইনাসটা অ্যাডজাস্ট করতে তখন প্লাসই আসছে এটা। তার মানে আমাদের যদি কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু x1 y1 x2 y2 x3 y3 হয়, তার ডিটারমিনেন্ট তার ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র কি হবে, ডেল্টা সমান হাফ ইনটু কি হবে, x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এর যে মানটা পাবে সেটা হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি এটা করে দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে দেখো ভিতরের অংশটা এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারবো কি কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু x1 y1 1 x2 y2 1 x3 y3 1। বুঝা গেছে? তাহলে তোমরা দেখো যে কোনো তিনটা সূত্র থাকলে আমরা কিন্তু ইজিলি নির্ণায়কের সাহায্যে আমরা তার ক্ষেত্রফল বার করতে পারছি। এটা বোঝা গেল তো? দেখো আর্টিকেল নাম্বার 5.8, দেখো স্থানাঙ্ক জ্যামিতিতে নির্ণায়কের প্রয়োগে দেখো লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করব। খুঁজে পেয়েছো? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু x1 y1 1 x2 y2 1 x3 y3 1 ডেড ভ্যালুটা। আচ্ছা এবার আমরা আসি, আমরা সমরেখ বুঝবো কি করে? আচ্ছা আমাকে বলতে পারবে সমরেখ মানে কি? সমরেখ মানে কি? সমরেখ হতে গেলে আমাকে মোটামুটি অ্যাটলিস্ট তিনটা বিন্দুর প্রয়োজন হয়, কমপক্ষে তিনটা বিন্দু। মনে পড়ছে? তাই সমরেখ ব্যাপারটা কি? রেখা সমান, হ্যাঁ হ্যাঁ একদম সমরেখ। সম মানে কি একই রেখার উপর যে সমস্ত বিন্দু অবস্থান করে তাদের বলা হচ্ছে কি সমরেখ বিন্দু। বুঝা গেল? তাহলে আমরা যদি আমরা ভাবি, দেখো সাপোজ ধরো এ আর বি দুটো বিন্দু আছে, এরপর আমরা বলবো সিটা সমরেখ বলবো, কারণ কি এ বির উপরে দেখো সিটা আছে। তাহলে আচ্ছা বলো দেখি একটা রেখার উপর কতগুলো বিন্দু আছে? আমরা গুনতে পারবো? অসংখ্য বিন্দু আছে। এখানে ডি টা কি সমরেখ হবে? সমরেখ হবে? আচ্ছা ই কি সমরেখ হবে? সমরেখ হবে? এই এ বির উপর সমরেখ হবে? ডি আর ই টা সমরেখ পড়ে নয়। আচ্ছা আমরা কাজ করছি দেখো, তাহলে আমরা এই যে ত্রিভুজের সাথে সমরেখ সম্পর্কটা কি, কেমন সম্পর্ক? আচ্ছা আমি যদি এখানে এর সাথে ই টা যোগ করে দিতাম, দেখো ই পয়েন্ট যোগ করে দিতাম, এবার ত্রিভুজ পাচ্ছি না? ত্রিভুজ পাচ্ছি না? তাহলে আমাদের দেখো যখন একটা বিন্দু সমরেখ হবে না, তার মানে অবশ্যই তার একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমার পাবো আর কি, মানে যদি ক্যালকুলেশন করি এই যে মানটা আমরা অবশ্যই পাবো। এবার দেখো ই এর নিচে কি আছে? ডি আছে, তো এবার তুমি যোগ করবো কি আসছে, দেখো এই ডি টা যোগ করলে কি আসে। আচ্ছা দেখো দেখি এইটা আপনার ত্রিভুজ বটে তো। আচ্ছা বলতে কোন ত্রিভুজটা বড়, এইটা না এটা, মানে এ ই বি বড় না এ ডি বি বড়? এ ডি বি বড়? ঘুম পাচ্ছে? কে বড় রে বাবা? এটা এ বি, আমি এটা বলছি এ ই বি বড় তো এ ডি বির তুলনায়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কার বেশি হবে? এ ই বি বেশি হবে না এ ডি বি বেশি হবে? এ বেশি হবে। এবার দেখো তুমি পয়েন্টটাকে আরো কমিয়ে দিলে, এখানে চলে এলে দেখো এখানে আর ত্রিভুজ পাচ্ছ। দেখো তুমি আস্তে আস্তে করে দেখো, যত তুমি পয়েন্টটাকে নিচের দিকে সরাচ্ছ ক্ষেত্রফলটা কি হচ্ছে দিকে আস্তে আস্তে কমছে। দেখো একটা সময় দেখো এই যে ই ডি এ পাশে কমে কমে যখন যখন আমি এর উপর কোনো বিন্দু নেবো, কোনো ক্ষেত্রফল পাবো? তার মানে কোন পাবো ক্ষেত্রফল? তার মানে সমরেখ ব্যাপারটা আমরা বুঝবো কি করে? যার ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য, আমাদের তিনটা বিন্দু তো মাস থাকবে। যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায় তার মানে বুঝবো কি বিন্দু তিনটা সমরেখ হয়ে গেছে। যদি ত্রিভুজের ক্ষেত্রফল থাকে তার মানে সে সমরেখ হবে কি?
নিশ্চিত উপরে আছে কিংবা নিচের দিকে বিন্দুগুলো আছে, হয় এবি রেখার উপরে অবস্থান করছে কিংবা নিচের দিকে অবস্থান করছে। যখনই আমার ক্ষেত্রফলটা শূন্য হয়ে গেল, তার মানে সে ত্রিভুজ তৈরি করছে না, তার মানে তার কোনো ক্ষেত্রফলই নেই, ক্ষেত্রফলটা শূন্য বলে তারা সমরেখ। বুঝে গেল কিভাবে হচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা কি হবে, ধরো আমার তিনটা বিন্দু দেওয়া আছে, এ x1 y1, বি দেওয়া আছে x2 y2, সি দেওয়া আছে x3 y3। তাহলে বলো দেখি আমরা তিনটা বিন্দু সমরেখ কিভাবে চেক করতে পারবো? আমরা আগে যেটা বললাম, দেখো আমরা আগে ডেট ভ্যালু থেকে আমরা ক্ষেত্রফল বলতে পেরেছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল আমরা x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এই যে ডেট ভ্যালু আমরা এটা বার করব। যদি এর ক্ষেত্রফল মানে এর মানটা যদি ডেল্টার মানটা শূন্য হয়, তাহলে কি ইমপ্লাই করবে বলো দেখি? আমরা ইমপ্লাই করবে কি, এ বি সি হবে হলো সমরেখ। বলো বুঝতে পারলে কিনা? যদি আমাদের এই ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায় তাহলে তো সমরেখ কনসেপ্ট আসবে। তাহলে আমরা কি করব, এই এই যে ডেট ভ্যালু মানে কি ভিতর অংশটা, তো এই অংশ জিরো মানে পুরো ডেল্টাটা জিরো করছে, পুরো ক্ষেত্রফলটা জিরো করে দিচ্ছে এখানে। তার মানে কি আমি জাস্ট এই ক্যালকুলেশনটা করব, হাফ গুণ করার প্রয়োজন নেই। কি করব, শুধু সিম্পল এই মানটা যদি জিরো পেয়ে যায়, আমরা ইমপ্লাই করতে পারবো কি তিনটা বিন্দু হচ্ছে সমরেখ। আর যদি থেকে যায় সমরেখ কিন্তু হবে না। তাহলে সমরেখ অসমরেখ বিন্দু আমরা আমরা কিন্তু এই নির্ণায়কের সাহায্যে বার করতে পারি। হয়েছে? তাহলে আমাদের এই দুটো আমাদের প্রয়োগ নির্ণায়কের আমরা থেকে জানতে পারলাম ত্রিভুজের ক্ষেত্রফল আর কোন তিনটা বিন্দু সমরেখ হবে কিনা। এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সমাধান। আমরা নির্ণায়কের সাহায্যে আমরা দুটি মানে ধরো চলরাশির সংখ্যা দুটি বা তিনটি, তাদের সমাধান বার করতে পারবো। এটা কথা বলবে, ধরো আমরা ক্লাস 9-এ আমি একটা সমীকরণ লিখছি, ধরো এলে আমরা বলেছিলাম সহ সমীকরণ। ধরো আছে x + 3y = 5, 2x + 4y = সাপোজ এখানে আছে 6। আচ্ছা বলো দেখি এর কি রকম সমাধান আছে? আমরা পড়েছিলাম কি রকম সমাধান আছে, এই সমাধান পাওয়া যাবে বা পাওয়া যাবে না। আমাদের তিনটে কেস ছিল, মনে পড়ছে? b² - 4ac আমরা শিখিনি। আমরা দুটো সহ সমীকরণের তিনটা আমাদের কেস ছিল, হতে পারে কি? আচ্ছা আমার প্রথমে এটা বলো যে এই যে ধরো এই একটা সমীকরণ, এটা সমীকরণ একটা যেখানে চৌরাশি কটা আছে, দুটো, চৌরাশি দুটো। আচ্ছা বলো দেখি এক একটা সমীকরণ কি রিপ্রেজেন্ট করে জানো? আমরা যদি স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যদি ইন 2D 2 ডাইমেনশন মানে আমি যদি প্লেনে যদি আমি এটা ড্র করি, তাহলে x + 3y = 5 দিয়ে কি দেবে? আমি ড্র করি যদি একটা, এটা স্ট্রেট লাইন দেবে, একটা সরলরেখা দেবে। কি দেবে? একটা সরলরেখা। আমরা সেই কি করতাম, সেই বক্স করতাম, x y পয়েন্টগুলো বার করতাম, মনে পড়ছে? তাহলে আমরা কিন্তু তিনটে কেস পেতে পারি। কিরকম বলো দেখি? হতে পারে দুটো সরলরেখা পরস্পরকে এইভাবে একটা বিন্দু ছেদ করেছে, সেক্ষেত্রে কি হবে, একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান। আরো হতে পারে, দেখো ধরো আমি ছবিটা এভাবে আঁকলাম যে একটা একটা লাইন আর একটা লাইন মানে পরস্পর সমান্তরাল লাইন পেলাম। এই এটা যেমন 1 আর 2 যেমন ছেদ করেছে একটা পয়েন্টে, ছেদ করেছে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কখনো ছেদেই করছে না, এরা সমান্তরাল লাইন, ছেদ করবে এরা। তাহলে এই ক্ষেত্রে কেসটা কি হবে, আমার সমাধান নেই, কোনো সমাধান থাকবে না। আর 3 নাম্বার কেস কি হতে পারে, ধরো এমন হলো আমি এমন ভাবে নিজ সমীকরণগুলো যে এই একটা সমীকরণ এর উপরে আর একটা সমীকরণ পাচ্ছি, মানে দুটো সরলরেখায় কি হয়েছে, সমাপতিত পড়ে গেছে, মানে কোইনসিডেন্ট, মানে লাইনগুলো কি হয়েছে, সমাপতিত। ধরো আমি একটা স্ট্রেট লাইন, ধরো আমি এর উপরে একটা স্ট্রেট লাইন রেখে দিই যদি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অসংখ্য সমাধান, এর উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হচ্ছে এক একটা সমাধান, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের অসংখ্য সমাধান থাকবে। রাজ মনে পড়ছে?
হ্যাঁ, এগুলো মনে পড়ছে? এগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন না করে আমাদের কন্ডিশন ছিল, সেই কন্ডিশন থেকে বলতে পারতাম কখন একটি মাত্র সমাধান, কখন সমাধান থাকবে না, কখন অসংখ্য সমাধান থাকবে। যাই হোক, আমাদের এটা আজকের টপিকটা আমাদের এগুলো সম্পর্কিত হলো, ওই জায়গায় ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। আমরা নির্ণায়ক দিয়ে বলি কখন আমরা বুঝবো কখন সমাধান থাকবে কখন থাকবে না। আচ্ছা, আমাকে স্নেহাশিস বলো তো, একটি মাত্র সমাধান যখন থাকবে, আমরা কয়েকটা পদ্ধতি শিখেছিলাম ক্লাস 9-এ। সেই পদ্ধতিগুলো কি, যার সাহায্যে আমরা সমাধান বার করতে পারতাম সমাধান করে? হ্যাঁ, অপনয়ন। আর কি ছিল? পরিবর্ত, তুলনামূলক। আর ছিল বজ্র গুণক। আর একটা ছিল আমরা গ্রাফিক্যাল মেথড করতে পারতাম, আমরা এইরকম ছবি এঁকেও আমরা বলতে পারতাম সমাধান কি হবে না হবে, হবে না হবে না। তাহলে আমাদের মোট 5টা মেথড ছিল, যার মেথডে আমরা কিন্তু এইরকম সমীকরণগুলো সমাধান করতে পারতাম। আজকে আমরা ডিটারমিনেন্ট প্রয়োগ করে দেখবো যে সমাধান আমরা কিভাবে বার করব, কখন সমাধান পাবো আর কখন পাবো না, কিভাবে করব। আমরা একটা প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই, মানে আমরা নরমালি করি প্রথমে। আচ্ছা, তাহলে আমরা এই দুই চল বিশিষ্ট সমীকরণগুলো আমরা যে পদ্ধতি আগে শিখেছি, অপনয়ন, পরিবর্ত, এই পদ্ধতিগুলো বাদ দিয়েও আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করতে শিখবো। সেটা কি ক্রেমারের নিয়ম। সমাধানের নিয়মটা কি? এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা প্রথমে আমরা 3 ধরনের আমরা নির্ণায়ক নিচ্ছি। প্রথমে ডেল্টা নিচ্ছি। কিভাবে ডেল্টা নেব? আমরা এই কলাম বরাবর নিচ্ছি, এই কলাম নিচ্ছি, এই কলাম, ধরো এই কলাম বাদ দাও, তাহলে কি আছে? a1 a2 b1 b2। প্রথমটা কিভাবে পেলাম? ডান দিকে যে কনস্ট্যান্ট গুলো আছে ওগুলো বাদ দিলাম, তারপরে আমরা এই বরাবর কলাম ওয়াইজ লিখছি a1 a2 b1 b2। এরপর ডেল্টা 1, ডেল্টা 1টা কিভাবে পাবো? ডেল্টা 1 কি করছি, এখানে যে কলামটা সেটা রিপ্লেস হচ্ছে কি দ্বারা? এই ডান দিকের যে কনস্ট্যান্ট, আমরা এই কলামটা রিপ্লেস করব। এই দিকে যে কলামটা আছে যেটা কনস্ট্যান্টের কলাম, সেই কলাম দ্বারা আমরা প্রথম যে কলাম সেটাকে রিপ্লেস করব। তাহলে কি আসছে বলো? c1 c2 b1 b2। ডেল্টা 2 কি হবে? ডেল্টা 2 কি হবে বলো? আমরা এবার কি করব, প্রথম কলাম ফিক্স রাখছি, দ্বিতীয় কলাম যেটা ছিল সেটা রিপ্লেস হবে কি দ্বারা? এই ডান দিকের কনস্ট্যান্ট কলাম দ্বারা। তাহলে হবে a1 a2 c1 c2। এবার আমাদের সমাধান মানে আমরা চাইছি এখানে x এর মান বার করতে আর y এর মান বার করতে। তাহলে x এর মান কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা x সমান পাবো এই ডেল্টা 1 এর যা ভ্যালু, এই ভ্যালু বাই ডেড ভ্যালু, এবং y এর ভ্যালু আসবে del 2 বাই del, ডেল্টা 2 বাই ডেল্টা। তাহলে আমরা একটা एग्जांपल নিচ্ছি, এই एग्जांपल দেখি আমাদের সমাধানটা কিভাবে আসছে। ধরো আমি একটা एग्जांपल 2x 3y 5, আর একটা নিলাম ধরো 3x 4y 7। আচ্ছা বলো এবারে, আমরা যদি এই নিয়মে ক্রেমারের নিয়মে করি তাহলে ডেল্টা কি হবে বলো? ডেল্টা কি হবে বলো? ডেল্টা কি করব আমরা? কি বললাম, প্রথমে আমরা ডান দিকে কনস্ট্যান্ট কলাম বাদ দিয়ে প্রথমে এই যে x গুলো আছে x এর কোএফিসিয়েন্ট লিখছি। এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে? 2, এখানে কি আছে? 3। এরপরে কি নেব? y এর কোএফিসিয়েন্ট, এখানে কি আছে? 3, এখানে আছে 4। কত আসছে ভ্যালু বলো? 4 দুগুণে 8, 8 থেকে 9 বাদ, মানে 8 মাইনাস 9 করলে -1। এবার ডেল্টা 1, ডেল্টা 1 কি হবে? x এর যে কোএফিসিয়েন্ট ছিল সেইগুলো রিপ্লেস কি দ্বারা হবে? কনস্ট্যান্ট দ্বারা, এই c1 c2 দ্বারা। তাহলে কি হবে? 5 7 3 4। কত আসছে বলো ভ্যালুটা? 5 4 20 মাইনাস 21 মানে -1। ডেল্টা 2 কি হবে? একই ভাবে এখানে আমরা কি করব, x এর যে কোএফিসিয়েন্ট সেটা রাখবো এবং y এর যে কোএফিসিয়েন্ট এই 3 আর 4 টাকে রিপ্লেস কি দ্বারা হবে? আমরা সেটাকে কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করব। কত আসছে বলো? 7 দুগুণে 14 বিয়োগ 15 মানে -1। তাহলে বলো নির্ণেয় সমাধান x সমান কি হবে? ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 বাই ডেল্টা মানে -1 বাই -1 ইকুয়াল টু হচ্ছে কত আসছে? 1। y কত হবে?
y সমান ডেল্টা 2 বাই ডেল্টা -1 বাই -1 ইকুয়াল টু 1। তোমরা 1 1 বসিয়ে দেখো স্যাটিসফাই করছে কিনা। দেখো x ইকুয়াল টু 1 বসাও, 2 1 কে 2 আর 3 1 কে 3, 3 2 5 এখানেও বসাও। দেখো 3 1 কে 3, 4 1 কে 4, 4 যোগ 3 সমান 7, স্যাটিসফাই করে গেল। তখন এগুলো হচ্ছে সমাধান। তাহলে আমরা ক্রেমার্সের নিয়মে শিখলাম কিভাবে আমরা একটা আমাদের এই ধরনের যে সমীকরণগুলো আছে যেখানে আমাদের চৌরাশির সংখ্যা দুটি আমরা সমাধান করতে শিখলাম। এবার আমরা এই সমাধানটা করব যখন চৌরাশির সংখ্যাটা কি আমার 2 এর বেশি অর্থাৎ তিনটি যে চৌরাশি থাকে সেক্ষেত্রে আমরা সমাধানটা কিভাবে করব, আমাদের সে একই নিয়মে হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা তিনটে ইকুয়েশন লিখি। হ্যাঁ, থিওরি এখন আর 10 মিনিট লাগবে, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট না। আচ্ছা, আমরা এবারে নি তিনটে ইকুয়েশন নিচ্ছি। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1 ধরো, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। দেখো আমাদের এখানে সমীকরণ কতগুলো আছে, তিনটে সমীকরণ। কটা আননোন আছে এখানে, কতগুলো ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল। আমরা আগে যেটা করেছিলাম আমরা এটা অপনয়ন পদ্ধতি করতে পারতাম, কিন্তু এটা আমরা করতে পারবো ইজিলি? ইজিলি করা সম্ভব? সম্ভব না। ওই জন্য আমাদের এখানে ক্রেমার্সের রুল যদি আমরা প্রয়োগ করি আমরা ইজিলি কিন্তু এই সমাধান বার করতে পারবো। তাহলে আগের মতোই আমরা এখানে প্রথমে চারটা ডিটারমিনেন্ট বার করব। ডেল্টা কি হবে বলো তো? প্রথমে x এর যে কোএফিসিয়েন্ট গুলো লিখবো, প্রথমে লিখবো x এর কোএফিসিয়েন্ট কে কাছে বলো, a1 a2 a3, মানে x এর কোএফিসিয়েন্ট গুলো আমরা কলাম বরাবর লিখছি। তারপরে কি হবে y এর কোএফিসিয়েন্ট, তারপর z এর কোএফিসিয়েন্ট b1 b2 b3, আর z এর কোএফিসিয়েন্ট কে কাছে c1 c2 c3। ডেল্টা বেরোলো। ডেল্টা 1 কি হবে বলো তো, আগের নিয়মে বলো কি হবে, এখানে x এর কোএফিসিয়েন্ট গুলো রিপ্লেস হবে কার দ্বারা, x এর কোএফিসিয়েন্ট রিপ্লেস হবে আমার কনস্ট্যান্ট গুলো দ্বারা। তাহলে কি হবে d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3 হয়েছে। আচ্ছা, ডেল্টা 2 কি হবে, ডেল্টা 2 কি হবে, এখানে y এর যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো রিপ্লেস হবে কনস্ট্যান্ট টার্ম গুলো দ্বারা। তাহলে a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3, আর লাস্ট ওয়ান ডেল্টা 3, এখানে কি হবে z এর কোএফিসিয়েন্ট রিপ্লেস হবে কনস্ট্যান্ট টার্ম দ্বারা। তাহলে আসবে ওখানে আমাদের a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? খুব ইজি তো এটা নাকি? আমরা এরকম চারটা ডিটারমিনেন্ট ভ্যালু বার করব। আচ্ছা, এবার নির্ণেয় সমাধান প্রশ্ন কি হবে, তাহলে নির্ণেয় সমাধান আগের মতোই আমরা এখানে x এর ভ্যালু কি হবে বলো, x সমান কি হবে ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 বাই ডেল্টা, y কত হবে ডেল্টা 2 বাই ডেল্টা, z কত হবে ডেল্টা 3 বাই ডেল্টা। তাহলে আমরা এইভাবে আমাদের যেগুলো চৌরাশির সংখ্যা তিনটি সমীকরণ দ্বারা গঠিত, হ্যাঁ তখন আমরা চারটায় কেন, আমরা চারের বেশি সংখ্যক সমীকরণ নিয়ে না কেন, যত খুশি ইচ্ছা করতে পারবো। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এখানে 3/3 অর্ডার রেখে বেশি যাবে না।